করোনায় মৃত্যুতে চীনকে টপকে গেল ভারত। দেশে গত 24 ঘন্টায় মৃত 175, এখনো পর্যন্ত মৃত 4706। দেশে একদিনে রেকর্ড সংক্রমণ, নতুন করে আক্রান্ত 7466 জন। 24 ঘন্টায় প্রায় 7500। দেশে করোনা আক্রান্ত 1,65,799। আক্রান্তের নিরিখে আগেই চীনকে টপকেছে ভারত, এবার মৃত্যুর নিরিখেও চীনকে টপকে গেল ভারত। বিশ্বের নবম স্থানে ভারত এই মুহূর্তে। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের নবম স্থানে, এতদিন দশম স্থানে ছিল ভারত। মৃত্যুতে চীনকে টপকালো ভারত। ভারতের মৃত্যু 4706 জন, চীনে মৃত্যু 4634 জন। করোনায় মৃত্যুতে টপকালো চীনকে ভারত। বাংলার সর্বশেষ পরিস্থিতি যদি আমরা দেখি, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 277। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনায় মৃত 7। 277 আক্রান্ত, গতকাল ছিল 344। রাজ্যে মোট করোনা আক্রান্ত 4813। গত 24 ঘন্টায় সুস্থ 107। আমাদের সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। রয়েছেন চিকিৎসক অমিতাভ নন্দী, ভাইরোলজিস্ট, রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। সবাইকে নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। লকডাউন কোনো না কোনো সময় উঠবে, কিন্তু লকডাউন শিথিল হচ্ছে যেভাবে, সেই লকডাউন শিথিলতায় কি বার্তা যাচ্ছে, কোন রকম ভুল বার্তা নিচ্ছেন সাধারণ মানুষ? আর সেই কারণেই কি কোন রকম কোনো দূরত্ব বিধি নেই, সামাজিক দূরত্ব বিধি নেই, বিধি মানা হচ্ছে না। বাজারে বাজারে ঠিক থেকে ভিড়, মাস্ক পর্যন্ত নেই। কলকাতার ছবি দেখুন। দেশে করোনায় মৃত্যুতে চীনকে টপকে গেল ভারত। আক্রান্তের সংখ্যা 1,65,000 ছাড়ালো, তবু হুঁশ ফিরছে না মানুষের। এখনো কলকাতার একাধিক বাজারে ঠিক থেকে ভিড়। করোনায় কাঁপছে ভারত। মহামারীর মধ্যেও শহরের বাজারে নিয়ম ভাঙার ছবি। কলকাতার অন্যতম পাইকারি বাজার কোলে মার্কেটে লকডাউন বিধির বালাই নেই। সামাজিক দূরত্ব না মেনেই বেচাকেনা চলছে। মাস্ক ছাড়াই বাজারে এসেছেন ক্রেতা বিক্রেতা। কোলে মার্কেটে বিভিন্ন জেলা থেকে শাকসবজি, ফল নিয়ে ব্যবসায়ীরা আসেন, আবার কলকাতা শহরতলির খুচরো বিক্রেতারা সেগুলি কিনতে আসেন। এখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। আছে তো এখন, এটা মাল এখন মাল নিয়ে যায়, এই জন্য সব দেখেও নিরুত্তাপ বাজার কমিটি। তারা এক প্রকার হাত তুলে দিয়েছেন। এখান দিয়ে গেলেই যে মাস্ক না পরে ঢুকছে, আমরা বাধা দিচ্ছি যে আগে মাস্ক পরো তারপর ঢোকো, কিন্তু ওরা মানছে না। এই মানুষগুলোই কিন্তু কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে কিংবা কলকাতা শহরের বাইরে সবজি নিয়ে যাচ্ছে, সেখানে বাজারে বসে বিক্রি করবে, মানুষের সংস্পর্শে আসবে, কিংবা এখানে বসে সংস্পর্শে আসছে। এতে কিন্তু প্রতিদিন বাড়ছে সংক্রমণ। বাগমারি বাজারেও ঠিক থেকে ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না ক্রেতা বিক্রেতা। বৃহস্পতিবারই রেকর্ড হারে কলকাতায় করোনা সংক্রমণ হয়েছে। তারপরেও সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ববিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক বাজারে ভিড় হচ্ছে। পরিস্থিতির জন্য প্রশাসনকেই দুষলেন এক ক্রেতা। এটা লকডাউনের নামে প্রশাসন হচ্ছে, প্রশাসন চোখ বন্ধ করে আছে, কেউ দেখা নেই। নিরুপায় হয়েই বেরোতে হচ্ছে, দাবি আরেক ক্রেতার। সবার পিঠ থেকে গেছে দেয়ালে, এই মানুষ তো আর ইচ্ছা করে বেরোচ্ছে না, খুব দরকারেই বেরোচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন না মানলে সংক্রমণ বাড়বে। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের। ক্যামেরায় শুভব্রত কুণ্ডু ও সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সংক্রমণ যখন ব্যাপকভাবে ঊর্ধ্বমুখী, তখন সচেতনতার গ্রাফ একেবারে নিম্নমুখী। আমরাই যদি সচেতন না হই, সতর্ক না থাকি, তাহলে এই লকডাউন কি প্রহসনের লকডাউন নয়? দেখুন,
অটো শুরুর প্রথম দিন থেকে একের পর এক বিতর্ক চলছে। এবার সুরক্ষা বিধি শিখিয়ে তোলে 3-এর থেকেও বেশি যাত্রী নিয়ে চলছে অটো। বুধবার 63 দিন পর রাস্তায় অটো নামে, অথচ প্রথম দিনেই বিপত্তি। কারণ পরিবহন দফতরের নির্দেশিকা না আসায় চরম বিভ্রান্তির মুখে পড়েন অটো চালক যাত্রী দুপক্ষই। বৃহস্পতিবার বেশিরভাগ রুটে অটো ভাড়া প্রায় দ্বিগুণ, আর শুক্রবার অটোয় সুরক্ষা বিধির শিখে নিয়ম বলছে 2 যাত্রীর বেশি নাকি অটোয় তোলা যাবে না, কিন্তু উল্টোডাঙ্গা হিরিটোলা রুটে একটি অটোতে 3 জন যাত্রী। রাস্তায় বাসের অভাব, ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়েও সরকারি বাসের দেখা নেই, বাস দেখা গেলেও বসার জায়গা নেই, তাই বাধ্য হয়েই অটোই ভরসা। সেই ভরসা করতে গিয়ে নিয়মও ভাঙতে হচ্ছে যাত্রীকেই। সকালবেলা কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা গেল অটো কিন্তু সেইভাবে মানছে না তাদের বিধি। বুধবার শুরু হয়েছে অটো পরিষেবা, 2 দিন যেতেই সুরক্ষা বিধি শিখে কলকাতায় অটো চালু হওয়ার 3য় দিনেই নিয়ম ভাঙা শুরু। উল্টোডাঙ্গা আহিরিটোলা রুটে একটি অটোতে 3 জন যাত্রী। শ্যামবাজার থেকে আহিরিটোলার দিকে যাচ্ছিল এই অটো, পেছনে 2 জন এবং সামনে 1 জন যাত্রী দেখা গেল। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। যে বেনিয়ম নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল, সেই ঘটনা পুলিশের নজরে এড়িয়ে যায় কি করে, প্রশ্ন উঠছেই। কেন অটোয় বাড়তি যাত্রী তোলা হলো, কেনই বা চাপলেন, সদুত্তর নেই অটো চালক বা যাত্রীর কাছে। ভাই অটোতে 3 জন কেন? হ্যাঁ, অনেক দূর থেকে আসছো, পেছনে ফলো করে আসছে, 3 জন কেন? কোথাকার অটো এটা? কত ভাড়া? কত ভাড়া? 12 টাকা করে যেটা ভাড়া সেটা। আপনি জানেন না 3 জন করে ওটা বারণ? পরিবহন দফতর বলছে নজরদারি চলছে, সুরক্ষা বিধি মেনে যাতে অটো চলে তা নজরে রাখছেন পরিবহন আধিকারিকরা, কিন্তু সেটা খাতায় কলমে। বাস্তব বলছে নামকে বাঁচতে নজরদারি এড়িয়ে সুরক্ষা বিধির খেলা চলছে শহর কলকাতায়। রাস্তায় যে সমস্ত অটো চলছে তাতে অনেক অটোই আছে যারা 3 জন করে নিচ্ছেন। এটা সম্পূর্ণ বিধি নিষেধের বাইরে কাজ করছেন অটো ড্রাইভার কিংবা সঙ্গে যাত্রীরা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আমি প্রথমেই ডাক্তার অমিতাভ নন্দী আপনার কাছে জানতে চাইব, যে ছবি আপনি দেখলেন আমাদের এই নিউজ 18 বাংলার মাধ্যমে এবং যে বেনিয়ম চলছে তাতে কি আপনি আশঙ্কিত? এবং অনেকে বলছেন, আজকে সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ বলছেন এখনই সময় বোধহয় পরীক্ষার, পশ্চিমবঙ্গের মানুষ স্বাবলম্বী কিনা। যা ছবি দেখলাম বা যা নিজের চোখে আমি আজকে দুপুরে অটোর কথা আপনারা যেটা দেখালেন, আমি নিজের চোখে দেখে এসেছি। অটো 4 জন যাত্রী নিয়ে যাচ্ছে এবং আরও লোক ডেকে তোলার চেষ্টা করছিল, এটা আমি নিজে দেখেছি। প্রশ্ন হচ্ছে এই যে পরিস্থিতি, সব বাজার থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন বর্গের মানুষ, আমরা যতই বিজ্ঞান বলি, আজকে আমি খুব এই মুহূর্তে আপনাদের এই চ্যানেল থেকে এগুলো দেখার পরে আমার মনে হচ্ছে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে যে আমরা নানা রকম বিজ্ঞান ভিত্তিক পরামর্শ দিতে চাইছি, মানুষকে বোঝাতে চাই। আমার মনে হচ্ছে এগুলো সেই আমাদের এটা ব্যর্থ একেবারে পুরো, আমরা কিছু করতে পারবো না। কারণ আমরা সচেতনতার কথা আপনারা যেটা বলছেন, সচেতন কি করে হবে? সচেতনতা হতে গেলে, আসতে গেলে একটা সাধারণ শিক্ষা লাগে। অন্য রাজ্যের কথা জানি না, পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে আমার মন বলছে আমরা কি সত্যি শিক্ষিত? মিনিমাম বেসিক শিক্ষাটুকু কি আছে? আমরা নিজের ভালো মন্দ যেখানে বুঝতে পারি না, বিজ্ঞান তো দূরের কথা। তাই তো যুগে যুগে বিজ্ঞানের বিভিন্ন ভাষাকে ধর্মের মাধ্যমে, কালচারের মাধ্যমে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং মনে হচ্ছে সেটাই আবার আমাদের করতে হবে, হয়তো যেখান দিয়ে ঢোকা যায় আর কি। এবারে তারপরে হচ্ছে মানুষের বাধ্যবাধকতা, সত্যি তো পেটের টানে তারা বাইরে আসবেই। তাহলে সামগ্রিকভাবে আমি বলবো অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেশ, রাজ্য, পুরো রাজ্যটাই একটা অশিক্ষা রেখে চলেছে। আমাদের শিক্ষাগত যোগ্যতাই নেই কোনো কিছু করার জন্য, মনে হয় আমাদের। আমি আসবো, যে কারণে এগুলো চলছে। অটোতে কি করে লোক ওঠে? কেন? একটা জিনিস লেখা হবে আর একটা জিনিস করা হবে, এটা কেন? আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের কাছে জানতে চাইব যে লকডাউন
কতটা শিথিল করার মতো সময় এসেছে বলে আপনার মনে হয়? কারণ আমরা বলছি ভিড়ের জায়গায় গেলে পরে মাস্ক পরবেন, গ্লাভস পরবেন, তাহলেই কি যথেষ্ট? লকডাউন শিথিলতার কতটা সময় এসেছে এখন? কতটা শিথিলের সময় এসেছে? দেখুন, লকডাউন একটা প্রথা, লকডাউনই একমাত্র প্রথা নয়। ঠিক। এবং বিশ্বের সব জায়গায় যেসব দেশে লকডাউন ফলো করা হয়েছে তাদের দেখবেন 60 থেকে 75 দিন পর্যন্ত লকডাউন চলেছে। এই লকডাউন চলার মেন কারণ ছিল যে সার্জ অফ কেস একসাথে অনেক না করে ওভার আ স্প্যান অফ 3 to 4 months একই নম্বর অফ কেস থাকবে এবং এর মধ্যখানে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়ে যাবে এদের হ্যান্ডেল করবার জন্য। ভারতবর্ষে যদি এই মুহূর্তে 90,000 অ্যাক্টিভ কেস থাকে, তার মধ্যে 4,500 পেশেন্টের ক্রিটিক্যাল কেয়ার লাগবে। ভারতবর্ষে 4,500 বেড আছে এই ক্রিটিক্যাল কেয়ার হ্যান্ডেল করবার জন্য। সুতরাং প্রাথমিকভাবে লকডাউনটা ফেলিওর এই কথা বলা চলবে না। এবার তাহলে যে মডেলে ভারতবর্ষ রান করছে, আমার মনে হয় এই মুহূর্তে যারা এইসব থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে আছে তারা হয়তো কিছুটা নর্ডিক মডেল, যেটাকে সুইডিশ বা টেগনেল হাইপোথিসিস বলা হয়, সুইডেনে যেটা ফলো করা হয়েছে, অর্থাৎ হাই রিস্ক পপুলেশনকে আলাদা করে দিয়ে বাকিদের অ্যালাউ করেছে। সেকেন্ড দেখুন সাউথ কোরিয়ান মডেল, অর্থাৎ এক্সট্রিম টেস্টিং। ভারতবর্ষ এই মুহূর্তে 1,10,000 থেকে 1,20,000 টেস্ট দিনে করবার জন্য একটা জায়গায় পৌঁছেছে। অর্থাৎ ভারতবর্ষের কাছে এটা এখন একটা সাধারণ টেস্টের মতন, আপনি চাইলেই টেস্টটা করতে পারেন। সুতরাং যেহেতু আপনি টেস্ট করতে পারেন, আপনি ডায়াগনোসিস করতে পারেন এবং ডায়াগনোসিস করলে তাকে আইসোলেট করতে পারেন। সেকেন্ড মডেল। না, তাহলে কি আপনি আশঙ্কার সেরকম কিছু দেখছেন না? কারণ আমরা কি সেই মডেল, আশঙ্কাটা না, আমি আমাদের জনসংখ্যা তো অনেক বেশি। এবার আমি আশঙ্কার জায়গাটায় আসি। এই যে দেশগুলোর কথা বলছি, এরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং স্যানিটাইজেশন এইটার উপরে গুরুত্ব বাড়িয়েছে আস্তে আস্তে যখন লকডাউন থেকে বেরিয়েছে। অর্থাৎ মাস্ক পরাটা একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। আজকে আমরা যখন দেখছি এই আমফানের পিরিয়ডে হাজার হাজার লোক রাস্তায় নেমেছে, তখন তারা কেউ অর্ধেক মাস্ক পরেনি বা মাস্কটা গলা থেকে নাবতে নাবতে নাভির কাছে নেমে এসছে একেবারে। সুতরাং এই মাস্ক পরায়, এই হ্যান্ড স্যানিটাইজেশনে, এই সোশ্যাল ডিস্টেন্সিং লসে কি হতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এবং যখন প্রশাসন যখন শিথিল করার কথা বলছে, তখন মানুষ সেটাকে আরো হয়তো 3 গুণ স্তরে নিয়ে গিয়ে ভাবছে যে করোনাকে আমরা কবজা করে ফেলেছি, আর কিছুর দরকার নেই। সেই করোনাকে কবজা আমরা লকডাউন বলছি, তো ডক্টর সরকার লকডাউন বলছি, কিন্তু ওই সমস্ত দেশ যেভাবে লকডাউন করেছে, আমাদের লকডাউনে আমরা সেইভাবে লকডাউন করতে পেরেছি কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কারণ মানুষকে বেরোতে দেখেছি, একটা অংশের বড় অংশের মানুষকে বেরোতে দেখেছি। এবং এই লকডাউনের 10 দিনের যদি আমরা শেষ 10 দিনের হিসেবটা আপনাদের সামনে তুলে ধরি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, তাহলেই বুঝতে পারবো কিভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। 20 তারিখ থেকে দেখুন আক্রান্ত, মৃত, এই ভয়াল সংক্রমণ 10 দিনে। 20 তারিখ ছিল 1,06,750, 21 তারিখ 1,12,359, 22 তারিখ 1,18,447, আমি 24 তারিখে চলে আসছি 1,31,868। এরপরে দেখুন 25 তারিখ 1,38,845, 29 তারিখে 1,65,799। আজকের যে ছবি আমরা দেখলাম, আপনি বলছিলেন ডাক্তার সরকার যে মাস্ক নাভির কাছে চলে এসছে। লকডাউনের মধ্যে পথে বেরিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, কারণ পর্যাপ্ত বাস নেই, আর এই বাস নিয়ে চলছে ভিড় এবং মারামারির পর্যায়ে। দেখুন লকডাউন 4-এ একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। কলকাতায় বহু অফিস খুলে গেছে, দোকানপাট বাজারহাটও খোলা থাকছে। রুজির তাগিদে রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। লকডাউনের আগে কলকাতায় 1300 সরকারি বাস চলত। লকডাউনের শহরে 486টি সরকারি বাস চলছে। শহরে 7 থেকে 8,000 বেসরকারি বাস চলত। লকডাউনে বেসরকারি বাস বন্ধ। রাস্তায় বেরিয়ে চরম সমস্যায় পড়ছেন বহু মানুষ।
শুক্রবার অফিস টাইমে গড়িয়াহাট মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে রইলেন অসংখ্য মানুষ। পথে বেসরকারি বাস অমিল, সরকারি বাসই এখন ভরসা, কিন্তু হাপিত্তেশ করে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। সরকারি বাসের দেখা নেই। নির্দিষ্ট যে ডিপো সেখান থেকে বাস ছাড়ার পর মধ্যবর্তী অঞ্চলে সমস্ত বাস দাঁড়াচ্ছে না, যাত্রীদের এমনই অভিযোগ। প্রাইভেট বাস কিছু চললে তারপরে তো আর একটু অ্যাভেলেবিলিটি থাকবে। এমনিতে এখন তো মোটামুটি আধ ঘন্টা মতন আছে। ছবি আছে কি মানে বাস তো দাঁড়াচ্ছে না। বাধ্য হয়ে অনেকে দ্বিগুণ ভাড়া দিয়ে অটো পাল্টে পাল্টে অফিস গেলেন। অটো ভাড়া বেশি হয়ে গেছে, দুজনে এখন 30 টাকা না। আমরা সাধারণ মানুষ 5,000 6,000 টাকা চাকরি করি, আর সব ভাড়ার মধ্যেই চলে যায় টাকা। গড়িয়া বাস ডিপোতেও হয়রানির ছবি। সামাজিক দূরত্বের বিধি শিখিয়ে তুলে বাসে উঠতে গিয়ে হুড়োহুড়ি হচ্ছে যাত্রীদের মধ্যে। তাড়াহুড়ো করে বাসে ওঠার জন্য সবাই একে অন্যের আমরা এগিয়ে চলে যাচ্ছি গায়ের ওপরে। কিন্তু আমি শুধু একটা জিনিস জানতে হবে, এইভাবে আর কতদিন, এই জিনিসটা আর কতদিন চলবে, আমি শুধু প্রশাসন আর মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। ঘন্টার পর ঘন্টা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছেন, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা বাস নেই। ফেরার সময় আমাদের কি করা হচ্ছে, 50-60 জন একসঙ্গে নিয়ে ফেরা হচ্ছে। তখন কিন্তু কোনো নিয়ম নেই, আইন নেই, কিচ্ছু নেই। যাত্রীদের দাবি পথে বেসরকারি বাস নামানোর ব্যবস্থা করুক প্রশাসন। একই সঙ্গে সরকারি বাসের সংখ্যা না বাড়ালে যাত্রী হয়রানি কমবে না। ক্যামেরায় অভিজিৎ দাস ও কুণাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। একজন যাত্রী ভয়াবহ অভিযোগ করলেন, ফেরার সময় 50-60 জন গাদাগাদি করে নিয়ে আসা হচ্ছে বাসে। আমি লকডাউনের পরিস্থিতি যেটা বলছিলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখা যাচ্ছে লকডাউনে, ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইবো যে লকডাউনে গাড়ি ঘোড়া ছাড়া পাড়ায় পাড়ায় মানুষকে দেখেছি, বিভিন্ন সময়ে দোকান খোলা দেখেছি। তাহলে লকডাউনের নামে প্রহসন কিনা, আজকে আমাদের কাছে এটাই প্রশ্ন। লকডাউন বলতে ঠিক কি বোঝায়? যে সমস্ত দেশ 60 থেকে 65 দিন লকডাউন রেখেছে, তারা কিভাবে লকডাউন রেখেছে? দেখো, আমি ডক্টর সরকারের কথাটা ধরে বলি, আমি সম্পূর্ণ ওনার সঙ্গে একটা বিষয়ে একমত যে আমাদের লকডাউনই একমাত্র প্রথা নয়, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোর্ডে একটু দেখাই। সেটা হচ্ছে, আমরা অলরেডি জানি এই ভাইরাসটা সংক্রমিত হয় একজন থেকে আরেকজনের মধ্যে তিনজন সংক্রমণের ক্ষমতা আছে, অর্থাৎ যেটাকে আমরা R0 বলতাম সেটা 2.66। এটা তো আমরা সবাই জানি। এবারে লকডাউনটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোনো লকডাউন করলাম না, একটা হচ্ছে মাঝামাঝি লকডাউন করলাম, আর একটা ভয়ঙ্কর লকডাউন করলাম, যেটা আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় এনফোর্সড লকডাউন, ঠিক আছে? তা যদি আমরা কোনো লকডাউন না করতাম তাহলে তো আমরা এই 2.66 গতিতে বাড়ত ভাইরাসের সংক্রমণ। কিন্তু যদি আমরা মডারেট লকডাউন করতাম, একটা মধ্যপন্থা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভাইরাসের সংক্রমণটা 2.66 থেকে নেমে 2 হয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যতদিনই তুমি লকডাউন করো না কেন, লকডাউনটা যখন তুলে নেবে তুমি, তখন ওটা কিন্তু আবার 2.4 হয়ে যাচ্ছে। তার মানে আমি লকডাউনটা যেই তুলছি, আমি কিন্তু ভাইরাসের সংক্রমণের ক্ষমতা যে কিছু কমছে তা কিন্তু নয়। এবারে তুমি খুব হার্ড লকডাউন করলে, একেবারে এনফোর্সড লকডাউন করলে, তাহলে দেখা যাচ্ছে ভাইরাসের সংক্রমণটা নেমে 1.5 হয়ে যাচ্ছে, যেটা আবার লকডাউনটা তুলে দিলে 2.4 হয়ে যাচ্ছে। প্রশ্নটা হলো, আমরা যখনই লকডাউন তুলছি তখনই তো তাহলে একই জায়গায় ফিরে যাচ্ছি। তাহলে লকডাউন করলাম কেন? লকডাউন করলাম এই কারণে, আমি ভাইরাসের সংক্রমণটা কমিয়ে যে আনলাম। কখন লকডাউন স্টার্ট করেছি? যখন সারা ভারতবর্ষে 657টা কেস ছিল। আজকে তুমি কোথায় আছো? 1,65,000। এইটা যদি তুমি এই লকডাউনটা না করতে, তাহলে হয়তো তুমি 20 লক্ষতে পৌঁছে যেতে। সুতরাং সেইখানটাতেই আমার লকডাউনের তাৎপর্য। এবং এই সময়ে যে তুমি সময় পেলে, এই সময়ে তুমি কতগুলো কাজ গুছিয়ে নিলে। সেই কাজের মধ্যে হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো তুমি গোছালে, প্রপারলি টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন তুমি করে নিলে, এবং তুমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য তুমি সময় পেলে, যে সময় ওষুধ এবং ভ্যাকসিনেশনের জন্য ব্যবস্থা করলে। কিন্তু সবচেয়ে বড় যে কাজটা তৈরি করার চেষ্টা করলে, সেটা হচ্ছে জনসচেতনতা। কিন্তু আমি ডক্টর নন্দী আমাদের স্যারের সঙ্গে একদম সহমত যে আমাদের ওখানে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে গেল। সেই সচেতনতা কোথায় সেটা নিয়ে প্রশ্ন, এবং এখানেই লকডাউনের প্রহসন নিয়ে প্রশ্ন উঠছে।
তার মধ্যে অবশ্য দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন তাদের জন্য, গরিব মানুষের জন্য তো ছাড় দিতেই হবে। তাই আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বেশ কিছু ছাড়ের কথা। কিন্তু আবারও বলছি, এই ছাড় দেওয়ার ফলে কি সমস্যা হতে পারে বা হতে পারে কিনা এই নিয়ে আমাদের চিকিৎসক বিশেষজ্ঞদের মতামত নেব। সোমবার থেকে খুলে যাচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, তবে ধর্মীয় জমায়েত করা যাবে না। একসঙ্গে 10 জনের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে নয়। বাসে যত সিট ততজন যাত্রী তোলা যাবে, অর্থাৎ 20 জনের যাত্রীর যে নিয়ম তা বলবৎ থাকছে না। বাসে যদিও কোনো যাত্রী দাঁড়িয়ে যাবেন না। চা বাগান, জুট মিল 100% শ্রমিক নিয়ে কাজ করতে পারবে এবং 8ই জুন থেকে খুলছে সব সরকারি বেসরকারি অফিস, যেখানে 100% কর্মী নিয়ে কাজ করতে পারবে ওই অফিসগুলি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে বিস্তারিত আপনাদের কাছে আসব এবং আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকের কাছেও আসব। এই মুহূর্তে বাংলার কি পরিস্থিতি হতে পারে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। সোমবার থেকে লকডাউন 5 এর আনুষ্ঠানিক ঘোষণার আগে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত নরেন্দ্র মোদীকে জানালেন অমিত শাহ। এদিকে জুন মাস থেকে রাজ্যে আরও কিসে কিসে ছাড় তা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুন থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা এট এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো, উৎসব, বড় কমিটি এগুলো এখন কিচ্ছু হবে না। রিলিজিয়াস অ্যাসেম্বলটা হবে না, কিন্তু আস্তে আস্তে খুলুক। ওখানে ভেতরে কোনো বড় অনুষ্ঠান হবে না, জাস্ট দর্শন করতে পারবে। শুধু ধর্মীয় স্থানই নয়, রাজ্যে অফিস কাছারিতেও 100% ছাড় দেওয়া হচ্ছে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। গণপরিবহনেও ঢালাই ছাড় রাজ্যে। আমরা গভর্নমেন্ট বাস, প্রাইভেট বাসকে বলছি যতগুলো সিট আছে বসার সিটটা অ্যালাউ করুন। দাঁড়িয়ে এখনই আমরা কাউকে অ্যালাউ করছি না। যা সিট আছে সিটে বসুক, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু একটু করে বাড়ুক। বসার সিটে যারা বসবেন হাতে একটা গ্লাভস আর একটা মুখে মাস্ক অবশ্যই দেবেন। বাসে ওঠার সময় স্যানিটাইজ করবেন। একটা সিটে যদি 2 জন গায়ে গায়ে বসে, তাহলে সংক্রমণ আর বাকি থাকবে না। যদি হওয়ার সম্ভাবনা থাকে, দাঁড়িয়ে থাকলে তাদের বেশি হবে এরকম নয়। সেজন্য যদি করতেই হয়, বাস চললে এই সম্ভাবনা থাকবে সংক্রমণ হওয়ার। সেখানে কী ধরনের রেস্ট্রিকশন হতে পারে, কারণ প্রত্যেকটি মানুষকে টেস্ট করে তোলা সম্ভব নয়। বাস স্ট্যান্ডে কে দাঁড়িয়ে আছে, কী অবস্থায়, সেজন্য এই ভয়টা থাকছেই। তাহলে আর লোকাল ট্রেন চালু করতে অসুবিধা কী আছে। পরিসংখ্যান বলছে মুম্বাই, চেন্নাই, দিল্লি, পুনে, কলকাতা, হাওড়া, হায়দ্রাবাদ, জয়পুরের মতো 13টি বড় শহরে দেশের 70% করোনা আক্রান্তের বসবাস। তাই এই শহরগুলির ওপর কেন্দ্রের বাড়তি নজর। স্বাস্থ্যমন্ত্রক মনে করে গত কয়েকদিনে যে গতিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাতে লকডাউন পুরোপুরি তুলে দিলে ঘরে ঘরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। তাই লকডাউনে কি খোলা উচিত আর কি বন্ধ রাখা উচিত তা নিয়ে রাজ্যগুলির মত জানতে চায় কেন্দ্র। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই ঘোষণা করে দিলেন জুন মাস থেকে কিসে কিসে ছাড়। নিউজ 18 বাংলা। তবে প্রথম দিকে করোনা শহরের রোগ থাকলেও এখন করোনা মুখ ঘুরিয়েছে বাংলার ছবি যদি দেখি গ্রামে। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি উত্তর দিনাজপুর থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই দেখুন মোট আক্রান্ত এবং গ্রামীণ এলাকায় আক্রান্ত যথেষ্ট সংখ্যক এই মুহূর্তে। উত্তর 24 পরগনার ছবি আপনারা দেখছেন, আক্রান্ত 591, গ্রামীণ এলাকায় আক্রান্ত 61। দক্ষিণ 24 পরগনায় মোট আক্রান্ত 173, গ্রামীণ এলাকায় আক্রান্ত 115। অন্যদিকে অন্য জেলাগুলো দেখি, পূর্ব বর্ধমান মোট আক্রান্ত 79, গ্রামীণ এলাকায় আক্রান্ত 63। আমরা এই আশঙ্কাটাই এর আগে বারবার প্রকাশ করেছিলাম যে গ্রামে যদি আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে কি হবে। হাওড়ায় মোট আক্রান্ত 921, গ্রামীণ এলাকায় আক্রান্ত 210। বীরভূমে মোট আক্রান্ত 109, গ্রামীণ এলাকায় আক্রান্ত 98। আমি আরো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখুন, আমরা চলে যাচ্ছি কাজল কৃষ্ণ বণিক, ডাক্তার বণিক, এই মুহূর্তে লকডাউনের পরিস্থিতি, মানুষের সচেতনতা সব মিলিয়ে এবং গ্রামীণ এলাকার এই পার্সেন্টেজ কি বলবেন? আমাদের জনস্বাস্থ্যের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ বলা যায় বা ঝুঁকিপূর্ণ কিনা? প্রথম কথা হচ্ছে এই সবটাই কিন্তু আমাদের প্রত্যাশার মধ্যেই ছিল।
বিশেষজ্ঞরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেল যা অ্যাপ্লাই করেছিলেন তাতে আমরা সবাই বলেছিলাম যে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এরকম একটা কেসের সংখ্যা বাড়তে পারে। এটা সেই অর্থে প্রত্যাশিতই ছিল, সতর্কবাণী বা চেতাবনীও ছিল, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ হয়তো করিনি। এবং আমাদের মনে হয়েছে দেশের সরকার এবং রাজ্য সরকারগুলিও দায়িত্ব নিতে সহৃদয় মনোভাবের পরিচয় দেননি। তারা অনেকেই বিভিন্ন সময় রাজনৈতিক বাদানুবাদেও জড়িয়েছেন এবং কোথাও যেন একটা সমন্বয় এবং সহযোগিতার অভাবটা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছিল। ফলশ্রুতিতে আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলেছিলাম এই যে পরিযায়ী শ্রমিক বলে যাদের বলছি, অন্য রাজ্যের মানুষ ব্যাপক হারে বিভিন্ন রাজ্যে আসছেন, আমাদের রাজ্য এসছেন, এবং এটাই সবচাইতে ভয়ের বিষয় ছিল যে এই মানুষগুলো গরিব, প্রত্যন্ত এলাকার বাসিন্দা, গ্রামীণ এলাকার বাসিন্দা, তাদের মধ্যে সংক্রমণ ছড়াবে। এবং যেহেতু সেখানে শিক্ষা সচেতনতার মানটা আমরা এখনো সেই মতো বাড়াতে পারিনি, সেই কারণেই সংক্রমণ একবার শুরু হলে তার সম্প্রসারণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেই অর্থে এখন আমাদের রাজ্যে বিশেষ করে সংক্রমণ বাড়ছে, গ্রামীণ এলাকায় বাড়ছে, অনেক সিমটম ফ্রি অ্যাসিমটমেটিক উপসর্গবিহীন মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটছে। সেই জন্যই ICMR এর নির্দেশক্রমে আমাদের রাজ্য সরকারের নির্দেশে আমরা অ্যাসিমটমেটিক যে মানুষরা আছেন, যাদের ILI বা রেসপিরেটরি ইনফেকশনসের কোনো সাইন সিমটমস আছে, তাদের মধ্যেও টেস্ট করছি, টেস্টের সংখ্যা বাড়ছে, এটা আমরা সবাই জানি। একটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য এই বিষয়ে, যে দেশের কথা যদি বলেন, এখন সরকারের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বারংবার বলছি যে 5টা রাজ্যের কয়েকটা বড় শহরেই সংক্রমণটা এখন 70% দেখা দিচ্ছে, অর্থাৎ সেই ম্যাপিংটা আমরা করে ফেলেছি। গ্রামাঞ্চলেও আমরা জানি, কিন্তু ওভারঅল যদি ভাবেন আমাদের দেশের পার্সপেক্টিভে বা আমাদের রাজ্যের পার্সপেক্টিভে, সিন্স দ্য বিগিনিং আমরা কিন্তু কেসের সংখ্যা এবং মৃত্যুর হার যদি ধরি, যদি হারের কথা ধরি, রেটের কথা ধরি, তাহলে কিন্তু মোটামুটি একটা স্ট্রিম লাইনেই আমরা আছি, একই রকম লেভেলেই আছি। খুব বেশি বেড়েছে বা এরকম কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার মতন পরিবেশ তৈরি হয়েছে তা না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা যদি লকডাউনের আগের খবরটা শুনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু 10ই জানুয়ারি থেকে আমাদের সতর্কবাণী শোনাচ্ছে। আমাদের দেশে প্রথম কেস এলো 30শে জানুয়ারি, এবং কেরালা সরকার তারা কিন্তু 10ই মার্চ থেকে, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্যান্ডেমিক ঘোষণা করেন, তার আগে থেকেই কিন্তু তারা নানা রকমের পন্থাপকরণ নিয়ে সাধারণ কিছু বিধি ব্যবস্থা প্রয়োগ করে সংক্রমণটাকে রুখে দিয়ে বিশ্বের তারিফ অর্জন করেছেন। আমরা এখনও যা সময় আছে, আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে রাজ্য সরকারগুলির সাথে সমন্বয় করে যদি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে রেল দপ্তর, এই ভিন রাজ্যের মানুষদের নির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে মাথা ঠান্ডা রেখে একটা পদ্ধতি করে এন্ট্রি এবং এক্সিট দু জায়গায় টেস্ট করে, এবং যারা সম্ভাব্য রুগী তাদের টেস্ট করানোর ব্যবস্থা করেন, এবং যারা পজিটিভ আসবেন তাদের আলাদা করে আইসোলেশন, সে হোম আইসোলেশন হতে পারে, হসপিটালে রেখে হতে পারে, এবং তাদের যারা কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট ট্রেসিং। আমার বেশ মনে আছে ওয়াশিংটন পোস্ট কেরালার এই সাফল্যের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর কথা লিখেছিলেন, আমি যদি কথাটা বলি: aggressive testing, intense contact tracing, instituting a longer quarantine, building thousands of shelter for the migrant laborers stranded by the sudden nationwide shutdown, and distributing millions of cooked meals to those who need it. মানুষ তো এটাই চায়, একটা মোটামুটি বাসযোগ্য জায়গা, যেটা কোয়ারেন্টাইন বলবো, সেখানে তার প্রাকৃতিক কাজকর্ম করার জন্য যেটুকু সুযোগ সুবিধা থাকবে, ভদ্রস্থ পরিবেশ থাকবে, দুবেলা দুমুঠো খাবার পাবে। একেবারেই সেটাই তো আমরা চাই, আমাদের দেশ সেটারই ব্যবস্থা করুক এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে। এবং আজকেও রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে যে গাদাগাদি করে, ঠাসাঠাসি করে ট্রেনে নিয়ে আসা হচ্ছে পরিযায়ীদের, এবং দেখা যাচ্ছে যে সেটা মুখ্যমন্ত্রীর ভাষায় সেটার শ্রমিক এক্সপ্রেস নেই, করোনা এক্সপ্রেস। কিন্তু আপনি যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবারই বলে আসছি, মৃত্যুর হারের দিক থেকে আমরা ঠিকঠাকই আছি। আজকে আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসব, যে আজকে থেকে নয়, গত কয়েকদিন ধরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা করোনা নিয়ে সতর্কতা, সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে। তাহলে এই যে মৃত্যুর হার কম, এই জন্যই কি মানুষ শুনছে না, সচেতন হচ্ছে না, সতর্ক ঠিকঠাক করে হচ্ছেন না? দেখো, আমি তোমাকে একটা এই প্রেক্ষাপটে একটা ছোট্ট জিনিস দেখাই। আমাদের পৃথিবীতে যতগুলো দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত করোনার দ্বারা, তার মধ্যে ইতালি একটা। ইতালির দুটো পাশাপাশি প্রভিন্সের নিয়ে আমরা আলোচনা করি।
আমরা অলরেডি সবাই জেনে গেছি লম্বার্ড বলে যে প্রভিন্সটা, এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রভিন্স, তার লোক সংখ্যা হচ্ছে 1 কোটি। ঠিক তার কাছাকাছি আর একটা প্রভিন্স আছে, তার নাম ভেনিটো, সেখানকার লোক সংখ্যা হচ্ছে 50 লাখ। লম্বার্ডে টোটাল আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্তের সংখ্যা 35,000, ভেনিটোর আক্রান্তের সংখ্যা হচ্ছে 7,000। লম্বার্ডে মৃত্যুর সংখ্যা হচ্ছে 5,000, ভেনিটোর মৃত্যুর সংখ্যা হচ্ছে মাত্র 300। দেখো একই দেশ, দুটো ডিফারেন্ট প্রভিন্স, দুজনের পরিসংখ্যানের তফাৎ কোথায়, কেন? লম্বার্ডের লকডাউন হচ্ছে কখনো শিথিল হয়েছে, কখনো লকডাউন হয়েছে, লকডাউন অনেক পরে ইমপ্লিমেন্টেড হয়েছে এবং সেটাও পুরোপুরি নয়। সেখানে ভেনিটো পুরোপুরি শাটডাউন, মানে তুমি যেটা হার্ড লকডাউন বলো, সেই হার্ড লকডাউন করে দেওয়াতে তাদের এই রেজাল্ট। এবং এটার একটা ইতিহাস আছে, ইতিহাসে তুমি যদি 1918 সালে চলে যাও, সেখানে যে স্প্যানিশ ফ্লুর ইতিহাসটা ছিল, সেখানে ঠিক ফিলাডেলফিয়া এবং লম্বার্ডের মতো এইরমভাবে লকডাউন না করা এবং শিথিল করার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার থেকে শিক্ষা নিয়ে ঠিক আর একটা ইম্পর্টেন্ট শহর সেন্ট লুইস, তারা কিন্তু এইরমভাবে একটা মারাত্মকভাবে লকডাউন করে দিয়েছিল যাতে ওরা স্প্যানিশ ফ্লুতে কম আক্রান্ত হয়। সেই জন্য বলা হয় টেল অফ টু সিটিজ, যেমন 1918 সালে স্প্যানিশ ফ্লুতে রচনা হয়েছিল, তেমনি ইটালিতেও টেল অফ টু সিটিজ তৈরি হয়েছে, যেখানে এক জায়গায় প্রচন্ড লকডাউন করে তার কি ফলাফল দাঁড়ালো, আর এক জায়গায় লকডাউন আর একটা জায়গাতে শিথিল করা, ঠিক মতো না করা, দেরিতে করা, এসব করার জন্য কি ফল হলো। সুতরাং এর থেকেই তুমি তোমার প্রশ্নের উত্তর পাচ্ছ। ডাক্তার নন্দীর কাছে যাবো একটু। ডাক্তার নন্দী, এই মুহূর্তে করোনা সংক্রমণ যে করোনা রোগ ভাইরাস, তাতে মৃত্যুর হার কম। আপনি এই লকডাউন তুলে নেওয়া বা শিথিল করার ক্ষেত্রে আরো ছাড় আসবে, লকডাউন 5th আরো ছাড় আসবে, 5ম লকডাউনে, সেইটা আমাদের মৃত্যুর হার কম, এই আশাতেই কি আমরা লকডাউন শিথিল করতে পারি? দেখো, লকডাউন তোলার ব্যাপারে যেসব শর্ত, আমরা যদি বলি যে প্রি রিকুইজিট যখন নাকি লকডাউন তোলা, তার মধ্যে যেমন আমরা সবাই মিলে এটা আলোচনা করি যে এই সময়ের মধ্যে আমরা নিজেদের তৈরি করে নেওয়া পরবর্তী ফেজটা লড়াই করার জন্য। যেমন আমরা 1956-এ ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম করেছিলাম, তারপরে ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম তার রেজাল্ট হিসেবে করা হয়। সেটাতে 4টে ভাগে ভাগ করা হয়েছিল, প্রিপারেটরি ফেজ, তারপরে অ্যাটাক ফেজ, তারপর হচ্ছে কনসলিডেশন ফেজ এবং মেনটেনেন্স ফেজ লাস্টে। প্রিপারেটরি ফেজটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু লকডাউন, এই লকডাউনটাকে যদি আমরা প্রিপারেটরি ফেজ হিসেবে কাজে লাগাতে পারি বা পেরে থাকি, তবেই আমরা অ্যাটাক ফেজের কথা ভাববো। অর্থাৎ আমরা সব দিক থেকে রেডি, আমরা পাড়ায় পাড়ায়, ক্লিনিকে ক্লিনিকে ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেট আপ তৈরি করতে পেরেছি। যে কোনো সর্দি কাশি রুগী চট করে গেলেই হয়ে যাবে টেস্ট। আনফর্চুনেটলি এটা এখন পেতে অন্তত 1 বছর লাগবে কলকাতা শহরে বলে আমার ধারণা হচ্ছে। এখনকার পরিস্থিতি, মানুষ সাংঘাতিক হয়রান হচ্ছে, কারো টেস্ট আমি করাতে পারছি না, সাংঘাতিক চলছে, গোলমাল চলছে। কিংবা আমরা জানি যে ভাইরাসটা আমরা এমন R&D করে নিয়েছি, R&D থেকে জেনে গেছি যে ভাইরাসের যে জেনেটিক কনফিগারেশন আছে সেটা এত সাধারণ মামুলি যে এটা থেকে কোনো ভয় নেই, ওই একটু সর্দি কাশি জ্বর হবে, কেউ মরবে না, এটার মারণ ক্ষমতা একেবারেই নেই। কিন্তু আনফর্চুনেটলি ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে, এখানে অন্তত ওয়েস্ট বেঙ্গলে মৃত্যুর হার ভারতবর্ষে সবচেয়ে বেশি। কি কারণ সেটা পর্যালোচনা অন্য জায়গায়, কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি। এবারে তৃতীয় হচ্ছে যে আমরা ব্যবস্থা করে ফেলেছি, কোনো অসুস্থ রোগী এলেই আমরা প্রত্যেকটা জায়গায়, সমস্ত নার্সিংহোম, সমস্ত হাসপাতাল, সব প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটালে এমন ব্যবস্থা করে রাখতে পেরেছি যে যে কোনো কোভিড পেশেন্ট এলে আমরা তাকে ব্যবস্থা করে নেব। এইটা হচ্ছে প্রিপারেটরি ফেজ। এবং আমরা আর কি প্রিপেয়ার করেছি, আমরা একদম ম্যাপিং করে ফেলেছি যে কোথায় কোথায় ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস আছে, কোথায় কোথায় কত ডেন্সিটি অফ পপুলেশনের মধ্যে কত রেট আছে, ডিজিজ রেট, ইনফেকশন রেট, এই যে বেসিক ফান্ডামেন্টাল রেটসগুলো আমরা জেনে ফেলে আমার ম্যাপিং তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এত তো কিছু হয়নি। এবং ডাক্তার নন্দী, আপনি যেটা বললেন পরিকাঠামোর দিকে, হাসপাতালে আমরা রেডি, বেড রেডি, এরকম তো নয়, বরং বেড পাওয়া যাবে না, এখনই বেডের অভাব। এবং কেন্দ্র থেকে আপনাদেরকে জানাই, রাজ্যগুলিকে বলা হয়েছে আরো বেড বাড়াতে, হাসপাতাল বাড়াতে। আমি চিকিৎসক বিশেষজ্ঞদের কাছে আসব, এটাই কি আশঙ্কার একটা বার্তা?
এটাই কি আগামী দিনে ভবিষ্যতে আমরা সংকটে পড়তে চলেছি কতটা, তারই একটা আভাস মাত্র? রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, হাসপাতাল বাড়ানো হোক কোভিডের জন্য, করোনার জন্য, এবং বেড বাড়ানো হোক। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এই নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যদি বলি তাহলে একজন, আমরা খবর পাচ্ছি একজন বলিভিয়ান ফুটবলার, তার মৃত্যু হয়েছে মাত্র 25 বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে। একজন বিখ্যাত জ্যোতিষীর মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। আমি ডক্টর সরকার আপনার কাছে যাব যে আজকে যে এইরকম বেড বাড়ানোর কথা বলা হচ্ছে, হাসপাতালের সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে, আবার এদিকে লকডাউন শিথিল করা হচ্ছে, বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে, বাংলাতেও ছাড় দেওয়া হয়েছে, সংকট কি ঘনীভূত হতে পারে না? সংকট যে কোনো সময় ঘনীভূত হতে পারে। দেখুন, বেস্ট পলিসি হওয়া উচিত ছিল আমরা লকডাউনে থাকলাম, ভ্যাকসিনটা এলো, প্যাটার্ন পাস করার মতো লকডাউন থেকে ভ্যাকসিনে ঝাঁপ দিলাম, তাহলে আমরা সুন্দরভাবে এগোতে পারতাম। কিন্তু ভ্যাকসিন এখনো পর্যন্ত এমন কোনো আভাস পাওয়া যায়নি যে সেপ্টেম্বর মাসে দোকানে দোকানে ভ্যাকসিন এসে যাবে। তাহলে আপনাকে একটা এক্সিট পলিসি বের করতে হবে। এক্সিট পলিসিটা এই মুহূর্তে এটাই যে আমরা এখন টেস্টিং এমন জায়গায় নিয়ে যেতে পেরেছি ভারতবর্ষ, যেখানে আপনি ডেথটা আমরা জাস্ট চায়নাকে ক্রস করলাম, আমরা কিন্তু কেস ডিটেকশনে চায়না দুগুণে আছি। অর্থাৎ চায়নার তুলনায় মর্টালিটি স্ট্যাটিস্টিক্সে চায়নায় যেখানে 5.5% হচ্ছে মৃতের সংখ্যা, সেখানে ভারতবর্ষে 2.85, অর্থাৎ প্রায় অর্ধেক। সুতরাং ভারতবর্ষ যেহেতু টেস্টিং বেশি করছে, সুতরাং ডায়াগনোসিস বেশি হবে। যদি ডায়াগনোসিস বেশি হয় তাহলে বেশি পেশেন্টকে আপনাকে আইসোলেট করতে হবে। সেই পলিসির কথা ভেবেই কিন্তু ভারত সরকার বলছে আরো বেশি হসপিটাল বাড়াও, আরো বেশি আইসোলেশন সেন্টার বাড়াও। ডাক্তার বণিক, এই মুহূর্তে গ্রামের যে চিত্র আমরা তুলে ধরলাম এবং শহরের চিত্র, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রেই আপনার কি মনে হয় যে আগামী দিনে বেড পাওয়া, হাসপাতাল পাওয়া এক্ষেত্রে সমস্যা হবে কিনা? কারণ টেস্ট বাড়া মানে আক্রান্তের সংখ্যা বাড়বে, বাড়িতেই তার মানে থাকতে হবে করোনা আক্রান্তকে। দেখুন, আমি প্রথমেই বলি যে আমাদের দেশটা সঙ্গে ইউরোপের কোনো দেশ বা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে খুব বেশি তুলনা করা যাবে না। ভারতবর্ষ ভারতবর্ষের মতন করেই চলবে, এটা হচ্ছে বাস্তবতা। তার নিরিখে আমি বলতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদিও পরামর্শ দেয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে যে সংখ্যক বেড আছে, একটি তথ্য আপনাদের দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ভারতবর্ষে করোনার জন্য নির্দিষ্ট যে 1.5 লক্ষের মতো বেড ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি ইউটিলাইজেশনের কথা বলেন তার 2% মাত্র ব্যবহার হয়েছে। আরও যদি ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ক্ষেত্রে ভেন্টিলেশন বা ওই জাতীয় বিষয়ের কথা ধরেন, তার ব্যবহার হচ্ছে 2%-র নিচে। আমাদের রাজ্যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা মেডিকেল কলেজের মতন হাসপাতালকেও কোভিড হাসপাতাল করা হয়েছে, এমআর বাঙ্গুরকে কোভিড হাসপাতাল করা হয়েছে, প্রায় 9,000 বেড ইতিমধ্যেই আছে। এর বাইরে যদি প্রয়োজন হয় বেড করাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে ট্রান্সমিশনটাকে বন্ধ করা। ট্রান্সমিশন রোখার জন্য সবার আগে দরকার হচ্ছে আমাদের উদ্যম যেমন থাকবে, জনসাধারণ যাদের জন্য সমস্ত পরিকল্পনা, তাদের সর্বাঙ্গীন অংশগ্রহণ, তাদের সহযোগিতা, তারা যাতে তথ্য গোপন না করেন, তারা যাতে আমাদের কথাগুলো শোনেন, তারা যাতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, তারা যাতে হাসপাতালগুলোতে কিভাবে ব্যবহার করতে হবে, কোয়ারেন্টাইনে তাহলে কি করতে হবে, মাস্ক ব্যবহার করবেন কত, একদম সুনির্দিষ্ট যেভাবে আমরা বলছি, বারংবার বলছি। সাধারণ মানুষের এই সার্বিক সহযোগিতা ছাড়া কিন্তু এই ট্রান্সমিশনের যে চেন, সেই চেনটাকে আমরা ব্রেক করতে পারবো না। সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতই বলি না কেন, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সহযোগিতা খুব একটা পাওয়া যাচ্ছে বলে একদম হলফ করে বলা যাচ্ছে না। কারণ এই তো আমরা ছবি দেখাচ্ছিলাম, বিভিন্ন বাজারের ছবি, বিভিন্ন রাস্তার ছবি। ডাক্তার নন্দী, আপনার কাছে যাবো যে কি করা উচিত এই মুহূর্তে? সাধারণ মানুষ যদি সচেতন না হন, সতর্ক না হন, প্রশাসনই বা কি করতে পারে? তাহলে লাঠিপেটা করতে হবে। একদম ঠিক কথা, সত্যি মস্ত বড় প্রশ্ন এখানে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ভালোভাবে কথা বলে বুঝিয়ে, আর একটা হচ্ছে শাসন করে। এই দুটো ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন সেইখানেই আমি বারবার বলে এসেছি যে
যে কোনো এপিডেমিক কন্ট্রোল করার মধ্যে মূল স্তম্ভ হচ্ছে পিপলস পার্টিসিপেশন। এটাকে এটা একটা প্রোগ্রাম হোক, ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রাম হোক, এবং এখানে আমির কোনো জায়গা নেই, এখানে আমরা সব কিছুটা আমরাতে এনে ফেলতে হবে এবং মানুষকে বোঝাতে হবে, মানুষকে এমন জায়গায় নিতে হবে যে তাদের এই অনুভূতিটা হবে এই প্রোগ্রামে তারাও সামিল এবং তাদের নিজেদের প্রোগ্রাম এটা পিপলস পার্টিসিপেশন। অবশ্যই অনেক অনেক আপনাদের চারজনকেই অনেক ধন্যবাদ আজকে এই আলোচনায় আপনারা পরামর্শ দিলেন সাধারণ মানুষকে এবং তারা যাতে সতর্ক হন, আরো বেশি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন সেই আশাই আমরা করব এবং সেই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। সবটাই তো নেগেটিভ হচ্ছিল, একটা পজিটিভ স্টোরি দিয়ে। করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন 101 জন। চওড়া হচ্ছে হাওড়ার সঞ্জীবন হাসপাতালের করোনা হিরোদের হাসি। কিসের ভয়? ঘুমিয়ে পড়ার পরেই তো ঠিক ভোরের গাড়ি আসে। রাতের আধার ভয়কে নিয়ে পালিয়ে যাওয়ার পথ পায় না, কারণ মানুষ চিরকালই হাল না ছাড়ার দলে। হোক না লড়াই করোনার বিরুদ্ধে। ছোঁয়াচে অসুখ, বিশ্ব পরিস্থিতি কাঁপন ধরাচ্ছে বুকের ভিতর। লকডাউন ফোরেও রোখা যাচ্ছে না সংক্রমণ। রোজই দেশে আক্রান্তের নতুন রেকর্ড। উল্টো দিকটাও আছে, পরীক্ষা বেড়েছে, বাড়ছে করোনাকে হারিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও। শুক্রবার সঞ্জীবন হাসপাতাল থেকে ছাড়া পেলেন 101 জন। সুস্থদের মধ্যে রয়েছেন 42 জন পুরুষ, 54 জন মহিলা। করোনাকে হারিয়ে সুস্থ 5 জন শিশুও। সুস্থ 101 জনের মধ্যে 12 জন ভেন্টিলেটরে ছিলেন। 10 দিন ভেন্টিলেটরে ছিলেন 84 বছরের এক বৃদ্ধ। সকলেই জিতেছেন মহামারীর বিরুদ্ধে। কাজেই এই জয় সেলিব্রেশনের। করোনা জয়ীরা বলছেন করোনা হিরোদের কথা। They are working so hard. They are working in PPE dresses without AC. They are sweating like a pig, but they are working very hard. Whatever I have recovered due to those warriors. ঠিকই তো, অসুখ ছড়ানোর ক্ষেত্রে তো ভাইরাস ভীষণ সাম্যবাদী। চিকিৎসক বা নার্স বলে তো ছাড় পাওয়ার উপায় নেই। যতই পিপিই থাক, কত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকেই তো ঘায়েল করেছে করোনা। তাহলে ওই যে মানুষ চিরকালই হাল না ছাড়ার দলে। কি শারীরিক কষ্ট উপেক্ষা করে মানুষের প্রতি দায়বদ্ধতায় তারা বিজ্ঞানকে প্রয়োগ করছেন মানুষকে রক্ষা করার জন্য। এটাই বিজ্ঞান ও মানবতার মেলবন্ধন। এ দ্বারাই করোনা হারছে, মানুষ জিতছে। অতএব জ্বরে কাঁপতে থাকা রোগীর কপালে জীবন কাঠি ছোঁয়ান চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। পালাবার পথ পায় না করোনা। ভরসা থাকুক, লড়াই শেষে আসবে ফিরে আলো। শুধু করোনার বিরুদ্ধে যুদ্ধে লকডাউন হালকা হলেও সতর্ক থাকাটা জরুরি। তাহলেই ঘরবন্দির দিন শেষ হবেই হবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।